সবাইকে ড্রিম আপ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম, বিএসসি ইন সিএসি, ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জামালপুর। তো আজকের ভিডিওটিতে আমরা নবম দশম শ্রেণীর 11তম যে অধ্যায়টা আছে বীজগণিতীয় অনুপাত এবং সমানুপাত, এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আশা করি সবার ভালো লাগবে। তো চলো শুরু করা যাক আজকের লেকচার ভিডিও। তো দেখো, এই অধ্যায়টার নাম হলো কি অনুপাত এবং সমানুপাত। তাহলে আমরা অনুপাত বলতে কি বুঝি এবং সমানুপাত বলতে কি বুঝি এটা আগে আমাদের জানতে হবে, তাই তো? আচ্ছা দেখো, অনুপাত বলতে কি বলা হয়েছে যে একই এককে কি বলছে, একই এককে সমজাতীয় দুটি রাশির পরিমাণের একটি অপরটির কত গুণ বা কত অংশ, এইটা দ্বারা প্রকাশ করা হয়, এটাকে বলা হয় কি অনুপাত। এবং সঙ্গে কি দুইটা রাশির অনুপাত বলা হয়। যেমন ধরো, তাহলে একটা যদি হয় পি এবং আরেকটা যদি হয় কিউ, এই দুইটা কে কোনটার কত অংশ কিংবা কে কোনটার কত গুণ, এটা আমরা যেটার মাধ্যমে বুঝতে পারি সেটা হলো কি এটার অনুপাত। মানে এখানে আছে কি দুইটা রাশি যদি পি এবং কিউ হয়, তাদের অনুপাত হবে কি পি অনুপাত কিউ। তাহলে অনুপাত হবে পি অনুপাত কিউ, আর অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি, তাহলে ওইটা হবে কি পি বাই কিউ। আচ্ছা, এখন যদি আমরা সমানুপাতটা কাকে বলে এটা যদি একটু খেয়াল করি, তাহলে দেখো সমানুপাত বলতে কি বুঝতেছে, সমান অনুপাত। সমানুপাত বলতে বোঝায় কি সমান অনুপাত। তাহলে দুইটা অনুপাত যদি সমান হয় তাহলে এটাকে আমরা কি বলতে পারবো, সমানুপাত। তার মানে দেখো এইখানে যা আছে কি এ অনুপাত বি ইকুয়াল কি আছে সি অনুপাত ডি। তার মানে কি দুইটা অনুপাত সমান। যদি দুইটা অনুপাত সমান হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, সমানুপাত। মানে এইখানে এটাই আছে। দেখো, যদি চারটা রাশি এরূপ হয় যে প্রথম রাশি দ্বিতীয় রাশি এবং দ্বিতীয় রাশি চতুর্থ রাশির অনুপাত সমান হয়, তাহলে ওটাকে বলা কি সমানুপাত। তাহলে আশা করি তোমার সমানুপাতটাও বুঝতে পারছো। আচ্ছা দেখো, এরপরে যেটা আছে কি ক্রমিক সমানুপাতি। আচ্ছা, ক্রমিক সমানুপাতি, ক্রমিক বলতে কি বুঝি, একটা ক্রম মেনটেন করে চলতেছে। যেমন যদি আমরা স্বাভাবিক সংখ্যাগুলো ক্রমানুসারে বলি, তাহলে কি হবে 1 2 3 4 5 এইভাবে, তাই তো? তার মানে এটা কি একটা ক্রম অনুসরণ করে চলতেছে। তাহলে আমার সমানুপাতটা যদি কি একটা ক্রম মেনটেন করে চলে, তাহলে সেটাকে বলতে পারি কি আমরা ক্রমিক সমানুপাতি। তাহলে দেখো কি বলছে এখানে যে এ বি সি কে যদি আমরা ক্রমিক সমানুপাত বোঝাই, বলতে কি বোঝাইতেছে এ অনুপাত বি সমান বি অনুপাত সি। আচ্ছা, অনুপাত সম্বন্ধে আমরা সপ্তম শ্রেণীতে থাকাকালীন অনুপাতগুলা সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম। আচ্ছা, অনুপাতের যে দুইটা রাশি থাকে, ধরো এ অনুপাত যদি বি বলা হয়, এখানে আমরা কি জানি, বি কে বলা হয় উত্তর রাশি আর এ কে বলা হয় পূর্ব রাশি। অনুপাতের এ কে বলা হইতেছে কি পূর্ব রাশি এবং বি কে বলা হইতেছে উত্তর রাশি। তো আমরা ক্রমিক সমানুপাতি নির্ণয় করতে গেলে দুইটা অনুপাতের প্রথম অনুপাতের উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি সেম হইতে হয়। তাহলে কি বললাম, ক্রমিক সমানুপাতি হইতে গেলে প্রথম অনুপাতের উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশিটা সেম হইতে হয়। তাহলে এই দুটাকে আমরা ক্রমিক সমানুপাতি বলতে পারি। তাহলে যদি এরকম হয় যে এ অনুপাত বি ইকুয়াল বি অনুপাত সি, তাহলে এটাকে আমরা কি ক্রমিক সমানুপাতি বলতে পারবো। তো এটাকে যদি দেখো আমরা ভগ্নাংশ আকারে লিখি, তাহলে কি লেখা যায় এ বাই বি ইকুয়াল বি বাই সি। আচ্ছা, এখন যদি এটাকে আমরা আর গুণন করি, আর গুণন কি, তাহলে কি এই দুইটা গুণ হবে আর কি এই দুইটা গুণ হবে, তাহলে কি হইতেছে বি স্কোয়ার ইকুয়াল এ সি। তাহলে দেখো, আমরা যদি কোনো অ্যাঙ্গেল থেকে এইটা সবসময় প্রমাণ করতে পারি যে বি স্কোয়ার সমান এসি, তাহলে কি বলতে পারবো এটা ক্রমিক সমানুপাত। তার মানে এ বি সি ক্রমিক সমানুপাতি হবে যদি বি স্কোয়ার সমান এসি হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন যদি আমরা অনুপাতের রূপান্তর গুলা একটু দেখি, দেখো অনুপাতের রূপান্তর। আচ্ছা দেখো, প্রথমে যেটা আছে কি এ অনুপাত বি ইকুয়াল কি বি অনুপাত সি যদি হয়, তাহলে বি অনুপাত এ ইকুয়াল ডি অনুপাত সি। তার মানে কি জাস্ট ব্যস্তকরণ। তার মানে দেখো, আমরা যদি এইভাবে লিখতাম যে কি এ অনুপাত বি ইকুয়াল সি অনুপাত ডি। আচ্ছা, এর মানে কি হইতেছে এ বাই বি ইকুয়াল কি সি বাই ডি। আচ্ছা, এটাকে যদি এখন আমরা উল্টায় দিই বা ব্যস্তকরণ করি, ইনভার্ট করি, তাহলে কি হরটা লব হয়ে যাবে আর লবটা কি হর হয়ে যাবে। তার মানে এটা কি হইতেছে তখন বি বাই এ ইকুয়াল ডি বাই সি। এইটাকে যদি এখন আমরা আবার অনুপাত আকারে লিখি, তাহলে কি হইতেছে বি অনুপাত এ ইকুয়াল ডি অনুপাত সি। আশা করি
বুঝতে পারছো যে এটা সমান, তাহলে কি এটা লেখা যায়। আচ্ছা 2 নম্বরে যেটা আছে এটা যদি আমরা একটু খেয়াল করি, 2 নম্বর কি আছে, এ অনুপাত বি ইকুয়াল সি অনুপাত ডি হলে এ অনুপাত সি সমান কি বি অনুপাত ডি। আচ্ছা এটা কি বলা হয়েছে কি একন্তরকরণ, এই যে আমরা আর গুণন করি না, এটা এই পদ্ধতিতে করা হয়েছে। তাহলে দেখো ধরো এ অনুপাত বি, তাহলে কি এটাকে আমরা এ বাই বি লিখতে পারি, এটাকে আমরা সি বাই ডি লিখতে পারি। এরপরে জাস্ট যদি এই দুইটাকে আমরা আর গুণন করি তাহলে এ আর ডি গুণ করলে কি হয় এডি, সেম ভাবে বি আর সি গুণ করলে কি হয় বিসি, তাই তো। তো এইভাবে আমরা কি আনতে পারি, এ অনুপাত সি সমান বি অনুপাত ডি। এরপরে দেখো কি বলা হয়েছে যোজন। আচ্ছা যোজন জিনিসটা হলো কি লব যোগ হর ডিভাইড হর, এটা হলো কি আমার যোজন। তাহলে যোজন বলতে কি বুঝাইলাম আমরা, যোজন কি লব যোগ হর ডিভাইড হর। তাহলে দেখো এখানে কি আছে এ বাই বি ইকুয়াল সি বাই ডি যদি হয়, তাহলে আমরা যদি শুধু যোজন করতে চাই তাহলে কি হবে লব যোগ হর ডিভাইড হর, লব যোগ হর ডিভাইড হর। এইভাবে আমরা মনে রাখতে পারবো যোজনটা। সেম ভাবে এটা যদি তোমার বিয়োজন বলতো, এটাকে যদি আমরা বিয়োজন করতাম তাহলে জাস্ট কি করতাম, এখানে আমরা বিয়োজনের বেলায় জাস্ট এখানে প্লাস না দিয়ে কি দিয়ে দিতাম, এটা মাইনাস দিয়ে দিতাম, জাস্ট এটা মাইনাস হয়ে যেত আর সব সেম থাকতো। এরপরে আছে কি যোজন বিয়োজন। আচ্ছা যদি দুইটা একসাথে বলে যে যোজন বিয়োজন, তাহলে আমরা কি করব লব যোগ হর, লব লব বিয়োগ হর, লব বিয়োগ হর। তাহলে যোজন বিয়োজনটা কি লব যোগ হর ডিভাইড লব বিয়োগ হর। তাহলে দেখো আমরা তিনটা জিনিস শিখলাম, শুধু যোজন কি লব যোগ হর ডিভাইড হর, শুধু বিয়োজন এর এখানে আছে দেওয়া। দেখো যখন শুধু বিয়োজন করতেছি আমরা তখন কি করছি লব বিয়োগ হর ডিভাইড হর। এখন যদি আমরা কি যোজন বিয়োজন করি তাহলে কি লব যোগ হর ডিভাইড লব বিয়োগ হর, যেটা আমি কিছুক্ষণ আগে তোমাদের বলেছি যে কি লব যোগ হর ডিভাইড লব বিয়োগ হর। এভাবে আমরা মনে রাখতে পারবো। এরপর যদি এটাকে যদি লব মানে বিয়োজন যোজন করতে বলতো তাহলে কি করতাম, জাস্ট এটা রিভার্সটা করতাম। তাহলে কি উপরে আমরা মাইনাস করতাম, নিচে আমরা প্লাস করতাম। অবশ্যই মনে রাখবা যে যোজন বিয়োজনটা সমান চিহ্নের এক পাশে করা যাবে না, সমান চিহ্নের দুই পাশে করতে হবে। যদি যে কোনো রাশিতে যদি আমরা যোজন বিয়োজন করতে চাই তাহলে আমরা সমান চিহ্নের বাম পাশেও করতে হবে, ডান পাশেও করতে হবে, এটা একটু খেয়াল রাখবে তোমরা। এরপরে দেখো যদি কয়েকটা অনুপাত সমান হয়, কয়েকটা অনুপাত যদি সমান হয় তাহলে এটা সমান আমরা একটা সমানুপাতিক ধ্রুবক ধরতে পারি কে, বুঝতে পারছো। যদি কয়েকটা অনুপাত সমান হয় তাহলে কি আমরা একটা অনুপাতের সমান ধরে নিতে পারি কি কে। এই কে দ্বারা কি বোঝাইতেছে, এই অনুপাতটাও কে এর সমান, এই অনুপাতটাও কে এর সমান, এই অনুপাতটাও কে এর সমান। এরপর আমরা এটাকে সমাধান করে মান নির্ণয় করতে পারি। আচ্ছা তাহলে আশা করি আমরা প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে বুঝতে পারছি। আচ্ছা দেখো আমরা যদি এই ম্যাথটা একটু সলভ করার চিন্তা করি, আচ্ছা দেখো এই অঙ্কটা যদি আমরা একটু দেখি কি বলছে, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2, 5 বছর পর তাদের বয়সের অনুপাত বলছে কি 8:2, তাদের বয়স বর্তমান বয়স কত এটা নির্ণয় করতে বলছে। আচ্ছা তাহলে আমরা পিতার বর্তমান বয়সও জানি না, পুত্রের বর্তমান বয়সও জানি না, তাহলে এটাকে আমরা ধরে নিলাম কি পিতার বর্তমান বয়স এ বছর, পুত্রের বর্তমান বয়স বি বছর। আচ্ছা দেখো এখানে কিন্তু দুইটা আলাদা আলাদা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করছি, পিতার বর্তমান বয়সের জন্য ধরছি এ, পুত্রের বর্তমান বয়সের জন্য ধরছি বি। তাহলে এটা কি হইতেছে এ অনুপাত বি ইকুয়াল কি হইতেছে 7:2, তাই তো, এটা তো বর্তমান বয়সের অনুপাত। আচ্ছা এটাকে যদি দেখো এইভাবে বলতো যে পিতার বর্তমান বয়স মানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ বা 4 গুণ বা 5 গুণ, তাহলে তখন কিন্তু আমরা ভেরিয়েবল একটাই রাখতাম, তখন আমরা শুধু পুত্রের
যেই বয়সটা এটাকে ধরে নিতাম। তারপরে কি যেহেতু পিতার বয়স বলতেছি কি পুত্রের বয়সের 3 গুণ 5 গুণ 7 গুণ, তখন জাস্ট ওটাকে আমরা গুণ করে দিতাম। তো যেহেতু এখানে ওই রকম কোনো শর্ত দেয় নাই, তো এটাকে আমরা নর্মালাইজ ভাবে ধরতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে প্রথম শর্তে কি বলছে যে পিতার আর পুত্রের বর্তমান বয়স এর অনুপাত 7:2। তাহলে আমরা এটাকে কি বলতে পারি, a/b সমান 7:2। এরপর দেখো কি বলছে 5 বছর পর তাদের বয়সের অনুপাত 8:3। তাহলে 5 বছর পর এদের বয়সের অনুপাত কত, 8:3। 5 বছর পর তার মানে কি পুত্রের বয়স কত হবে, তাহলে b+5, পিতার বয়স a+5। তাহলে এটাকে আমরা অনুপাত আকারে লিখছি। আচ্ছা, আমরা এই যে প্রথম 1 নাম্বার যে সমীকরণটা ধরছিলাম, এটাকে যদি একটু খেয়াল করি, এখানে কি ছিল যে a/b সমান কি ছিল 7/2। তাহলে a সমান কি হবে, ab এখানে কি অবস্থায় আছে, ভাগ অবস্থায়। এটা এ পাশে আসলে কি হবে, গুণ। তার মানে কি হইতেছে 7b/2। তাহলে দেখো এটাকে যদি আমরা আরেকটা সমীকরণ ধরে নিই, দেন যদি আমরা সমাধান করি, দেখো এখানে জাস্ট সমাধানটা করা হয়েছে যে কিভাবে ছিল আমাদের, এই যে a+5 b+5 সমান 8/3 ছিল। তো এটাকে যদি আমরা আর গুণ করে দেই, তাহলে এই 3টা এই পাশে চলে আসবে আর এইটা এই পাশে চলে যাবে। দেন আমরা তো ক্যালকুলেশনটা অবশ্যই করতে পারবো নিজেরা। তারপরে কি বি এর মানটা বের হয়েছে, বি এর মানটা যদি আমরা এখানে বসাই, তাহলে কি এর মানটা বের হয়ে যাবে। তো এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক সলভ করতে পারবো। পরবর্তী ভিডিওগুলোতে আমরা অনুশীলনের প্রত্যেকটা ম্যাথ সলভ করবো। সে পর্যন্ত সাথে থাকার জন্য অনুরোধ করছি সবাইকে। ধন্যবাদ সবাইকে।